আপোষহীন আন্দোলনের অগ্রণী ভূমিকায় বিএনপিকে প্রতিষ্ঠিত করে। তো সেই বিএনপিও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ত্যাগ তিতিক্ষা মামলা মোকদ্দমা সবকিছু করেও কিন্তু আওয়ামী লীগের কোনো নির্বাচন ঠেকানো যায় বাংলাদেশের জনগণ ইতিহাস পড়ে না। সুতরাং এগুলো হচ্ছে বাতালুতা, এবং এই যে 24কে সুপার আন্দোলন বানানো, এটাও হচ্ছে একটি ফ্যাসিবাদী প্রবণতা। শোনেন, কেউ ফ্যাসিস্ট হয়ে সমন্বয় করবে তাহলে দেশের উন্নতি হবে। আরে আপনাকে বানানো হয়েছিল চিফ জাস্টিস, আপনি ফ্যাসিলিটিজের চিফ ইঞ্জিনিয়ার নন, আপনি রোডস অ্যান্ড হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার না। দেশের উন্নয়নের চিন্তা যেটা বলেছেন, যখন 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন হয়েছে তখন এনসিপির কোনো অস্তিত্বই ছিল না। আমি আপনার এই টকশোতে বোধহয় একাধিকবার বলেছি যে এইবারের যে গণভ্যুত্থান, যার মাধ্যমে শেখ হাসিনাকে পালাতে হলো এবং সঙ্গে তার সমস্ত এমপি মন্ত্রী, এমনকি বাইতুল মোকররমের মসজিদের খতিব পর্যন্ত, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, এমনকি আমাদের সুপ্রিম কোর্ট বারের সভাপতি সম্পাদককে পর্যন্ত আগে কোনদিন কেউ পালায়নি। তো এটার কারণটা হচ্ছে গত 15 বছর ধরে শেখ হাসিনাকে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন, মিডিয়া, বুদ্ধিজীবীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দালালি করতে করতে শেখ হাসিনাকে এমন জায়গায় নিয়ে গেছে যে তার পলায়ন ছাড়া আর কোনো দ্বিতীয় পথ ছিল না। এবং এই আন্দোলনের যে দুটি ক্লিয়ার মেসেজ, এটা যদি আমাদের পলিটিক্যাল লিডারশিপ বুঝতে না পারে, যারা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, তাহলে কিন্তু সামনে আমাদের মহাবিপদ। একটি তো মেসেজ দিয়েছে বাংলাদেশের জনগণ যে আপনি যত বড় ক্ষমতাশালী হন না কেন, আপনার আর্মি, র্যাব, বিজেপি, ডিবি, দালাল মিডিয়া, বিচার বিভাগ, আজ্ঞাবহ বিচার বিভাগ, প্রশাসন সবকিছু থাকুক, এমনকি আধিপত্যবাদী প্রতিবেশী ভারত থাকুক, কিন্তু জনগণ যদি না চায় আপনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আর আরো একটি মেসেজ দিয়েছিল সকল রাজনৈতিক দল এবং ক্রিয়াশীল ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বাদে অন্যান্য সকল ছাত্র সংগঠনকে, যে আমরা তোমাদের কোনো ব্যানারে আন্দোলনে নামিনি। এটি যদি আমরা অনুধাবন না করতে পারি তাহলে আমাদের জনগণের চেয়ে তো বড় সংকট হবে রাজনৈতিক দলগুলো। যে কারণে বিএনপির মতো এত অভিজ্ঞ রাজনৈতিক দল, যে দল এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে যে দলের বিকাশ ঘটেছে, কারণ জিয়াউর রহমান সাহেব তো দল করার পর বেশি দিন বেঁচে থাকতে পারেননি, হত্যার শিকার হন, এবং খালেদা জিয়া নিজ হাতেই বলা যায় এই বিএনপির গড়ে ওঠা, এবং সেখানে ছাত্র দলের একটা বিশাল ভূমিকা ছিল এরশাদ বিরোধী আন্দোলনে, এবং আপোষহীন আন্দোলনের অগ্রণী ভূমিকায় বিএনপিকে প্রতিষ্ঠিত করে। তো সেই বিএনপিও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ত্যাগ তিতিক্ষা মামলা মোকদ্দমা সবকিছু করেও কিন্তু আওয়ামী লীগের কোনো নির্বাচন ঠেকানো যায়নি। এবং 2024-এ আমরা তখন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, ইব্রাহিম খলিল সাহেবের নিশ্চয়ই মনে আছে, আমরা আফসারি ভাইকে আমরা জানিয়ে রাখতাম, উনি আমাদের আলোচনাগুলোতে আসতেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের। আমরা একমাত্র আমরাই আইনজীবী পেশা, এখন নিজেদের কৃতিত্বের জন্য আর ওই কথা বলতে চাই না আমি আর ইব্রাহিম, ধরেন জনগণেরই কৃতিত্ব, কিন্তু আমরাই বোধহয় একটা মাত্র পেশা, ইব্রাহিম ভুল হলে আমাকে কারেক্ট করেন ইব্রাহিম সাহেব, যে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট সারা দেশে আদালত বর্জন করেছিল, প্রত্যেক দিন সুপ্রিম কোর্টের সামনে এবং বিভিন্ন জেলা বারগুলোর সামনে, এবং তারেক জিয়া সব সমস্ত মার্জনা করবেন। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল আমরা সেটা পুরোপুরি পালন করেছিলাম রক্তচক্ষু উপেক্ষা করে, এবং সেই জন্য আমাদের তদানীন্তন অ্যাডহক কমিটি সহ আহ্বায়ক মহসিন রশিদ সাহেব এবং সদস্য চিফ জনাব শাহ আহমেদ বাদলকে তদানীন্তন প্রধান বিচারপতি কন্টেম্প করে এবং তাদের পেশা বন্ধ করে দেয়। তার আগে তো আমার পেশা বন্ধ করেছিল, তারপরে কায়সার কামাল সাহেব, সাবেক প্রয়াত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী ফোরামের সভাপতি, সবচেয়ে বড় কথা সিনিয়র আইনজীবী, জাতির অন্যতম বিবেক, এই যে মোহাম্মদ আলী সাহেবের প্রফেশন বন্ধ করেছিল। তো যাই হোক, তো তারপরও কিন্তু 7 জানুয়ারি 2024-এ নির্বাচন শেখ হাসিনা করে, আমি শেষ করে আসছি, এবং আমরা প্রত্যেকেই কিন্তু এরপরে রিগ্রুপিং এর জায়গায় গিয়েছিলাম, যেমন আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আরো কিভাবে আইনজীবীদের যুক্ত করা যায়, শেখ হাসিনার সমর্থনবিহীন, ইভেন তারেক জিয়া আমাদের ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের একটা অনলাইন মিটিং এ বলেছিল, আমার স্পষ্ট কানে ভাসে, যে শুধু বিএনপিকে অপছন্দ করে না, আমাকে বা বেগম জিয়াকে অপছন্দ করে, কিন্তু হাসিনার পতন চায়।
এই সমস্ত আইনজীবীদেরকেও আপনারা ইউনাইটেড লয়ার্স ফ্রন্টে যুক্ত করেন। কারণ শুধু জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিংবা শুধু এসসিবিএ সংবিধান কমিটি আন্দোলন করে কুলাতে পারছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে। এই আন্দোলন সফল হলো কখন? যখন বাংলাদেশের মারা নেমে গেল, আমাদের বোনরা নামলো। আমি আপনাকে প্রায় বলি, আপনার আগের টকশোগুলোতে দেখবেন, উত্তরা সেই আমার বোনকে আপনি কি সম্মান দেবেন? যে কাঁঠাল বিক্রি করে তার 2 বাচ্চা সহ সংসার চালায়, সেই কাঁঠাল উনি 3 দিন বিক্রি করেনি 18, 19, 20 জুলাই। তার বদলে কাঁঠাল কাঁঠাল ভেঙে ভেঙে ওই নাম কি পলিথিনের ব্যাগে 3 কোয়া 4 কোয়া করে উত্তরা জানে একটা আন্দোলনের অন্যতম তীর্থভূমি ছিল, সেই উত্তরায় ছাত্র জনতাকে খাইয়েছে। সুতরাং সেই আন্দোলনে আমরা আসলে কি পেলাম এই 1 বছর পরে, এই যে ওঠানামা দলগুলোর? বলছি, সেই আন্দোলনের ক্রেডিট নেওয়ার লড়াই করাটাই আমার কাছে মনে হয় সেই আওয়ামী লীগের মতো যে মুক্তিযুদ্ধে শুধু ওনারাই নেতৃত্ব দিয়েছে, এটি সঠিক নয়। এটি জনগণের আন্দোলন। এখন আপনি যদি বলেন এই আন্দোলনে কি পেলেন, এবং এই মুক্তিযুদ্ধ নিয়েও যদি আপনি দেখেছেন নাহিদ ইসলাম যে স্ট্যাটাসে দিয়েছে যে আমরা যদি মুক্তিযুদ্ধ মানে 71-এ ফিরে যাই তাহলে আমরা অস্বীকার করা হবে, এরকম কি বিষয়টা আপনার কাছে মনে হয়? দেখেন ব্যক্তিগত মতামত হিসেবে নাহিদ ইসলাম সাহেবরা বা আমি বা ইব্রাহিম খলিল সাহেব বা আফসারি ভাই বা যে কোনো রাজনৈতিক ব্যক্তি, দল, নেতা ডিকটেশনে ইতিহাস নির্ধারিত হয় না। ব্রিটিশরা 100 বছর ইতিহাস চালিয়েছিল যে নবাব সিরাজদৌল্লা ছিল মদ্যপ, নারী লোভী, ব্যর্থ, ওরাই হচ্ছে দেশপ্রেমিক। কিন্তু ইতিহাসে সিরাজের অবস্থান সিরাজের জায়গায়, মির্জাফর, জগৎছেদ, রায় দুর্লভ, উমিচাঁদের জায়গা উমিচাঁদদের জায়গায়। ঠিক আছে? আমাদের মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা বিক্রি করেছে বলে, যেটা বিএনপিরও রাজনৈতিকভাবে অত্যন্ত ভালো বলে বিএনপির অনেক নেতারা, এবং বিএনপি মহাসচিব নিজেও বলেছেন যে বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল, আমরা সেই উদার গণতান্ত্রিকের চর্চা দেখতে চাই নাগরিক হিসাবে। সুতরাং আমি বলছি মুক্তিযুদ্ধটাকে শেষ করে নিই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে বা মুক্তিযুদ্ধকে খাটো করে কোন সাহেবের স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশের জনগণ ইতিহাস পড়ে না। সুতরাং এগুলো হচ্ছে বাতালুতা। এবং এই যে 24কে সুপার আন্দোলন বানানো, এটাও হচ্ছে একটি ফ্যাসিবাদী প্রবণতা। শোনেন, কেউ ফ্যাসিস্ট হয়ে জন্ম নেয় না। শেখ হাসিনা, বেগম জিয়া একসঙ্গে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। 2008 সালের 21শে নভেম্বর একটা ছবি আমি ইব্রাহিম খলিল সাহেব এবং আফসারি ভাইকে দেখতে বলবো। তদানীন্তন মইনিউ ফখরুদ্দিনের সরকারের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল মতিন, জেনারেল মতিন, ঐতিহাসিক একটা কথা বলেছিল 2007-এর মার্চেই, যে আমরা চুনোপুটির ব্যবসা করতে আসিনি, আমরা রাঘব বল ধরবো, এবং দুর্নীতির বিরুদ্ধে একটা শক্ত অভিযান তারা চালিয়েছিল। পরে পারেনি, সেটা তাদের ব্যর্থতা। তো সেই মতিন সাহেব 21শে নভেম্বরে 2008-এ সশস্ত্র বাহিনী দিবসে বেগম জিয়া এবং বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা একে অপরের হাস্যোজ্জ্বল, এবং বেগম জিয়া বলছে মতিন সাহেবকে যে আপনি তো আমাদের দুজনকে দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন। তখন শেখ হাসিনা আবার বলছে যে আমি তো আপনার জন্য রান্না পাঠাতে চেয়েছিলাম, ওরা আপনাকে আমার রান্না পাঠাই দেয়নি, কারণ দুইজনই বন্দী ছিল। হ্যাঁ, দুইজনই বন্দী ছিল কাছাকাছি ভবনে, এই যে সংসদ ভবন, সংসদ সচিবালয়। তো সেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হলো কেন? বিচার বিভাগ, তার আজ্ঞাবহ বিচার বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান, বারবার রিপিট করছি না। তো সুতরাং ফ্যাসিবাদী তো কোনো ব্যক্তির নাম শুধু না, ফ্যাসিবাদীর 7টা সিমটম, আমি এটা বলি শেষ করছি, তাহলে আপনার প্রশ্নের উত্তর হবে যে আমরা 1 বছরে কি পেয়েছি। ফ্যাসিবাদের 7টা সিমটম সারা বিশ্বব্যাপী স্বীকৃত। প্রথম হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। সেইটা কোনো জাতিসত্তার ভিত্তিতে হতে পারে, ধর্মের ভিত্তিতে হতে পারে, অথবা কোনো আন্দোলনে জয়ী হওয়ার পর শুধু আন্দোলনের প্রসঙ্গে হতে পারে। আরেকটা হচ্ছে বিরোধী মত দমন, কোনো মত আমি শুনবো না। তৃতীয় হচ্ছে কর্তৃত্ববাদী, আমি যা বলবো তাই সঠিক, বাকি সব ভুল। চতুর্থ হচ্ছে আজ্ঞাবহ বিচার বিভাগ, অর্থাৎ বিচার বিভাগ আর সরকার যখন একই সুরে গিটার বাজায়, সেই দেশে গণতন্ত্র এমনি মরে যায়। বিচার বিভাগের সঙ্গে আমি যেটা গত 5-6 বছর ধরে এই লেখা আমি লিখে যাচ্ছি, আমাদের পত্রিকা বের করি আমরা একটা অনুরণন, ইব্রাহিম খলিল সাহেব জানে, সামনেও বের করছি। আমি সবসময় বলি, আফসারি ভাই একমত হবে নিশ্চয়ই, বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সবসময় একটা ইন্টেলেকচুয়াল টেনশন থাকবে। অর্থাৎ বিচার বিভাগও দেখবে নাগরিকরা আইন মানছে কিনা, সরকার আইন মানছে কিনা। আর সরকার একটা অডিট নিয়ে থাকবে যে হায় হায় আমরা কোনো
অন্যায় করলে তো বিচার বিভাগ আমাকে ধরবে। কিন্তু সেই যে কুখ্যাত সৈয়দ মাহমুদ হোসেন, যে ওই যে আপনার সাবেক প্রধান বিচারপতি, যে এই খায়রুল হকের সঙ্গে সেও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল, আরো দুই প্রধান বিচারপতির মতো হাসান ফয়েজ সিদ্দিক এবং এস.কে. সিনহা, চারজন মিলে তত্ত্বাবধায়ক বাতিল করেছিল। তো সেই সৈয়দ মাহমুদ হোসেন তার কুখ্যাত বক্তৃতা দিয়েছিল 2018-এ যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর আইন বিভাগ সমন্বয় করবে, তাহলে দেশের উন্নতি হবে। আরে আপনাকে বানানো হয়েছিল চিফ জাস্টিস, আপনি ফ্যাসিলিটিজের চিফ ইঞ্জিনিয়ার নন, আপনি রোডস অ্যান্ড হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার না, দেশের উন্নয়নের চিন্তা আপনার না। আপনার চিন্তা সংবিধান অনুযায়ী দেশ চলছে কিনা, মামুন সংবিধান মানছে কিনা, ইব্রাহিম খলিল সাহেব মানছে কিনা, মেজর জননেতা আফসারি সাহেব মানছে কিনা, হাসিনা আক্তার মানছে কিনা, সর্বোপরি সরকার মানছে কিনা। বিচার বিভাগ যদি সরকারের সঙ্গে কোলাকুলি করে চলে, হ্যাঁ কোলাকুলি করে চলে, তাহলে ওই বড় বড় গাল গপ্পই হবে, দেশ আগাবে না। আরেকটা হচ্ছে আজ্ঞাবহ মিডিয়া। আজকে কেন আপনার মতো অনলাইন মিডিয়াগুলো এখন এত জনপ্রিয়? কারণ আমাদের মূল মিডিয়ারা এখনো দালালির আবহ থেকে ফিরতে পারছে না। হয় এই সরকারের দালালি করছে, অথবা যারা আসতে পারে তাদেরকে ধারণা করে তাদের কাছে স্বেচ্ছায় গিয়ে দালালি করছে। আমরা এক বছরে স্বপ্নভঙ্গ আমার যেটা হয়েছে, আমি আন্তরিকভাবে চেয়েছিলাম যে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের সঙ্গে আরো একটা দুইটা দল বিকশিত হোক। গণতন্ত্র কখনোই হবে না, আমি শেষ করছি 30 সেকেন্ডে, যদি মিনিমাম 2-3টা দল কাছাকাছি শক্তি নিয়ে থাকতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করি। ভারতবর্ষে কংগ্রেস 1977 পর্যন্ত একচেটিয়া রাষ্ট্র চালিয়েছিল। আপনার সেন্ট্রাল গভর্নমেন্টও কংগ্রেস, প্রদেশে একমাত্র অন্ধ্রপ্রদেশে নায়ক এন.টি. রামারাও আর পশ্চিমবঙ্গে বামপন্থী কমিউনিস্টরা ছাড়া, আর সমস্ত প্রদেশ এবং কেন্দ্রে কংগ্রেস। যে কারণে ইন্দিরা গান্ধী নেহেরুর মতো গণতন্ত্রের নেতার মেয়ে হয়েও 75 সালে জরুরি আইন জারি করে ভারতবর্ষের গণতন্ত্রের বুকে কালো কলঙ্ক তিলক এঁকে দিয়েছিল। তো সুতরাং আমাদের গণতন্ত্র কখনোই বিকশিত হবে না। গণতন্ত্র ডিকটেশন দিয়ে হয় না, কোনো নেতা নেত্রীর কথার ভিত্তিতে হয় না। গণতন্ত্র একটি কন্টিনিউয়াস চর্চার বিষয়। কিন্তু এনসিপি বা তরুণরা যেভাবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আমি ধান নিতে চাই আমাদের বিএনপির, মানে আমাদের আন্দোলনের অন্যতম সফল নেতা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের, যে ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ছাত্র প্রতিনিধি, নাম বোধহয় রিয়াদ হবে, ভুল হলে মাফ করেন, সে যে ওই যে আওয়ামী লীগের এক পলাতক এমপির স্বামীর কাছে টাকা আনতে গেল, তো মির্জা ফখরুল সাহেব বলেছিল যে আমি বেদনায় নীল হয়ে যাই। আমি ফখরুল ভাইয়ের সঙ্গে একমত, কিন্তু বিএনপিও কিন্তু বেদনায় নীল হয়েই 4000 পর্যন্ত কর্মীকে এখন বহিষ্কার করেছে। কাজে আমাদের সংস্কারের প্রথম শর্ত হবে আমি যেন নিজেকেও সংস্কার করি, কারণ সবসময় হাইকমান্ড থেকে নিয়ন্ত্রণ করা যায় না। শেষ কথা হচ্ছে, ভোট কি পদ্ধতিতে হবে তার চেয়ে আমি যেটা করি সেটা হচ্ছে মিনিমাম যৌক্তিক সংস্কার করতে হবে, যাতে সিস্টেমগতভাবে কেউ ফ্যাসিস্ট শক্তিতে পরিণত না হয়। ধন্যবাদ।